নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। অবশেষে তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা ভোটের মুখে সাম্প্রদায়িক বিড়ম্বনা এড়াতেই শাসক দলের আগাম পদক্ষেপ। দলনেত্রীর নির্দেশে কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে অনির্দিষ্টকালের জন্য হুমায়ুনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। হুমায়ুনের পাল্টা দাবি, 22শে ডিসেম্বর নতুন দল তৈরি করবেন, ছাড়বেন তৃণমূলের বিধায়ক পদও। দেখুন। বৃহস্পতিবার বহরমপুরে মমতার সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। সেই মতো হাজিরও হয়েছিলেন স্টেডিয়াম গ্রাউন্ডে। সেখানেই পেলেন দল থেকে তাঁকে সাসপেন্ড করার খবর। সাংবাদিক সম্মেলন ডেকে অনির্দিষ্টকালের জন্য হুমায়ুনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও হুমায়ুনকে নিয়ে কখনোই স্বস্তিতে থাকেনি দল। একের পর এক বিতর্কিত মন্তব্যে বারচারেক শোকজের চিঠি ধরিয়েও ভরতপুরের বিধায়কের মুখ বন্ধ করতে পারেনি তৃণমূল। শেষমেশ 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের তৈরির ঘোষণা করে দলকে চরম অস্বস্তিতে ফেলে দেন হুমায়ুন। বিধানসভা ভোটের মুখে সাম্প্রদায়িক বিড়ম্বনা এড়াতে তাই তড়িঘড়ি আগাম পদক্ষেপ শাসক দলের। পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। বহরমপুরের জনসভা থেকে নাম না করে হুমায়ুনকে এক হাত নিয়েছেন মমতাও। ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? হুমায়ুনের সাসপেনশন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। নিতে এতদিন সময় লাগে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? গরুর গাড়ির হেডলাইট হয় না? দলটার নাম তৃণমূল, তার আবার সাসপেনশন এক্সপালশন। ওদের এক্সপেল করলে পরের দিন আবার নেতা বানায়, সাসপেন্ড করে যেন আবার বড় নেতা বানাবে, এবং কখন কাকে কতটা কাজে লাগে সেইভাবে। সাসপেনশনের খবরে পাল্টা প্রতিক্রিয়া ভরতপুরের বিধায়কের। তৃণমূলের বিধায়ক পদ ছাড়ার পাশাপাশি নতুন দল খোলারও হুঁশিয়ারি হুমায়ুনের। বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি? তাই তো পার্টি থেকে, তো পার্টির কিছুতে নেই, আমি পার্টির কিছুতে নেই। আমি পার্টির মিটিং সেটা পার্টির নেতাকে জিজ্ঞেস করি, যে ইনভাইট করেছে তাকে জিজ্ঞেস করতে দিন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো। দল থেকে হুমায়ুনের সাসপেনশন অবশ্য এই প্রথম নয়। 2015 সালেও 6 বছরের জন্য তৃণমূল তাঁকে সাসপেন্ড করলে 2016-তে রেজিনগর থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন হুমায়ুন। পরাজয়ের পরে ফিরে যান পুরনো দল কংগ্রেসে। 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এবারও হার হয় হুমায়ুনের। 2021-এর বিধানসভা ভোটের আগে ফের কামব্যাক তৃণমূলে। ঘাসফুলের প্রতীকে ভোটে জিতে বিধায়ক হন ভরতপুরের। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরকে সাসপেন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেস একটা বার্তা দিতে চাইল নিঃসন্দেহে ইলেকশনের আগে, বিধানসভা নির্বাচনের আগে, এবং সেটা নিয়েই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো প্রসেনজিৎ দা। যেটা জানতে চাইবো যে হুমায়ুন কবির, যেটা বিরোধীরাও বলছেন যে হুমায়ুন কবির এর আগেও নানান বিতর্কিত মন্তব্য করেছেন, দল তখন কেন ব্যবস্থা নেয়নি, এখন ব্যবস্থা নিয়েছে, কিন্তু দল ততদিন কেন তাকে সহ্য করলো? এতগুলো দিন তিনি অনেক বিতর্কিত কথাবার্তা বলেছেন, তা সে সরকারের বিরুদ্ধে হোক বা কোথাও কোথাও তার বক্তব্য বিজেপির কাছে অস্ত্র তুলে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তখন পদক্ষেপ করা হয়নি, এতগুলো দিন সময় কেন লাগলো?
দেখুন, দলীয় একটা সিস্টেম আছে, প্রত্যেকটা দলেরই একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী দল ব্যবস্থা নেয়। কোনো নেতৃত্ব যদি দলবিরোধী কাজ করে বা দলবিরোধী মন্তব্য করে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে আমাদের যে সমস্ত নেতৃত্ব বা আমাদের যারা নেতারা রয়েছেন তারা বিষয়টি দেখেছেন। আমরা দলকে বিড়ম্বনায় ফেলেছে, কখনো সরকারকে বিড়ম্বনায় ফেলেছে, তাকে পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভায় শোকজ করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে দলের পক্ষ থেকেও শৃঙ্খলা রক্ষা কমিটি আমাদের কলকাতায় আমাদের রাজ্য অফিসে সেখানেও তাকে শোকজ করা হয়েছে। তিনি বারবার শোকজ করেছি, শোকজের তিনি জবাব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত শৃঙ্খলা রক্ষা কমিটি দেখেছে উনি বারবার দলকে যখন বিড়ম্বনায় ফেলেছে, একটা শেষ বলে তো কথা আছে, শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করেছে, দল সন্তুষ্ট হয়নি। এবারে শৃঙ্খলা রক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, দলের ঊর্ধ্বে তো কেউ নয়। হুমায়ুন কবিরকে এই যে সাসপেন্ড করা হলো, এর মাধ্যমে কি দল একটা বার্তা দিতে চাইলো, এই বিষয়টি উঠে আসে। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে মলয় মহাজন তিনিও যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাবো মলয়দা আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ রয়েছেন। মলয়দা, এই যে তৃণমূল কংগ্রেস তারা পদক্ষেপ করলো হুমায়ুন কবিরের বিরুদ্ধে, যিনি বাবরি মসজিদ করতে চাইছিলেন, হঠাৎ করে তার এই মন্তব্য, তার এই, এবং সেটা যে তিনি একবার করেছেন এমন নয়, একাধিকবার তিনি নানান মন্তব্য করেছেন। তো তৃণমূল কংগ্রেসের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখেন? তৃণমূল কংগ্রেসের যে পদক্ষেপ আপনি বলছেন এইটার সঙ্গে আমাদের বিশেষ কোনো ইন্টারেস্ট নেই, এটা ওদের বিষয়, ওরা বুঝে নেবে। কিন্তু আপাতভাবে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাবরি মসজিদ ঘটনাকে কেন্দ্র করে আপনি যেটা উল্লেখ করলেন, আমি মনে করি না যে এর সঙ্গে বাবরি মসজিদ বানানোর কোনো সম্পর্ক ছিল বা আছে। তৃণমূল দলে প্রথম থেকেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওরা নিজেরাই সাম্প্রদায়িকতা দোষে দোষী। ওদের দলের মধ্যে লড়াই চলছে, এই তৃণমূল দল মুর্শিদাবাদে কে নেতৃত্ব দেবে, সেই নেতা হিন্দু হবে না মুসলমান হবে, ওদের দলের মধ্যে এই লড়াই দীর্ঘদিন থেকে চলছে। কিন্তু মলয়দা, তৃণমূল তো হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো এই বার্তা দিতেই যে তারা এই কোনো সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক রাজনীতি তারা পছন্দ করেন না, কোনো একটি ধর্মকে নিয়ে রাজনীতি তারা করতে দেবেন না, তারা অসাম্প্রদায়িক রাজনীতি করবেন এবং করছেন। সেই কারণেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই পদক্ষেপ। তো এখানে হিন্দু মুসলিমের বিষয়টা তো তারা প্রথমেই নস্যাৎ করে দিচ্ছেন। সেইটা তৃণমূল কংগ্রেস করতেই পারে। আপনি আমার বক্তব্য শুনতে চেয়েছেন কিনা? আপনি আমার বক্তব্য যদি শুনতে চান তাহলে আমি আমার বক্তব্য রাখছি। তৃণমূল কংগ্রেস কেন করেছে সেটা তাদের বিষয় আছে, কিন্তু আমি যেটা বলছি যে তৃণমূল কংগ্রেস নিজে সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট। হুমায়ুন কবির ইতিপূর্বে অনেক মন্তব্য করেছেন, যাতে করে সেই মন্তব্যের মাধ্যমে তাদের যে মনোভাব প্রকাশ পেয়েছে যে তাদের দলে এই অপূর্ব সরকার ডেভিড সে কেন সভাপতি থাকবে, এই মুর্শিদাবাদ জেলাতে সংখ্যায় মুসলমানরা বেশি হিন্দুরা কম, তার ফলে তৃণমূল কংগ্রেসে তার নেতা কেন হিন্দু হবে। হুমায়ুন কবির এই জাতীয় কথাবার্তা ইঙ্গিত এর আগে বহুবার দিয়েছেন। সেই জন্য আমি বলছি ওদের দলের মধ্যে এত বেশি করে এটা বাড়ছিল, তার ফলে ওদের দলের মধ্যে এটাই একটা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণে ওরা মনে করছে যে হুমায়ুন কবিরকে এখন যদি থামাতে না পারি তাহলে ভবিষ্যতের সমস্যা হবে। কিন্তু হুমায়ুন কবির যেটা করছিলেন সেটা হচ্ছে নিজের বিষয়টাকে বিজেপির দিকে ঘুরিয়ে, বিজেপির সঙ্গে লড়াইটা ওনারা যেটা কৌশলে করতে চাইছিলেন যে এই 30% এখানে হিন্দু থাকে, 70% মুসলমান থাকে, এই জাতীয় কথাবার্তা বলে উনি প্রকারান্তরে যেটা করতে চাইছিলেন মুসলমানদেরকে সংগঠিত করা, তাদের নেতা হওয়া, তাদের নেতা হয়ে সংখ্যা গুরু হয়ে নিজের দলের উপর চাপ তৈরি করা যে আমার দলে দেখো কত। সেটাই তো বলছিলাম আমি যে হুমায়ুন কবির, আপনি যেটা বলছেন যে ধর্মভিত্তিক রাজনীতি করা, ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছিলেন তৃণমূল কংগ্রেস, সেখানেই বলছে যে তৃণমূল কংগ্রেস এটা কখনো মেনে নেবে না, যেটা ফিরহাদ হাকিমের বক্তব্যতেও রয়েছে। আমি এই জায়গাতেই প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো, যে কথা মলয়দা বলছিলেন। কথাই যখন বলে ফিরহাদ হাকিমের বক্তব্য তো তাই ছিল। বুঝলাম না ফিরহাদ হাকিমের বক্তব্য কি ছিল? ফিরহাদ হাকিমের বক্তব্যটা তো সেটাই ছিল। হ্যাঁ, আমি তো সেটাই বললাম। ফিরহাদ হাকিমের বক্তব্য কি ধর্মনিরপেক্ষ ছিল? হ্যাঁ, তো আজকে যখন ফিরহাদ হাকিম প্রেস কনফারেন্স করছেন তখন তিনি বলছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি এই কারণেই হুমায়ুন কবিরকে
সাসপেন্ড করেছে। আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো, যে কথা মলয়দা বলছেন, আপনাদের কি মনে হয় হুমায়ুন কবিরের এই বিগত কয়েকদিন ধরে মলয়দা আসবো আবার মন্তব্য করেছিলেন, মলয়দা আসবো নিজে যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছিল? মলয়দা আসবো আবার, বলুন আপনি। আমি প্রসেনজিৎদার কাছে আসি, মলয়দা আসবো, আবারও আসবো। মলয়দা যে কথা বলছেন প্রসেনজিৎদা, আমার বক্তব্য যে এই যে হুমায়ুন কবির এতদিন ধরে যে ধরনের মন্তব্য করে এসছেন, আপনাদের কি মনে হয় যে হঠাৎ করে হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্যগুলোর কারণ কি হতে পারে? তার পেছনে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি ছিল, নাকি যেটা মলয়দা বলছেন যে নিজে হঠাৎ করে একটা নেতা হওয়ার, মানে তিনি এমনিতেই বিধায়ক নেতাই, কিন্তু একটি গোষ্ঠীর একটি ধর্মীয় নেতা বা সেই ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করা, সেটাই তিনি চেষ্টা করছিলেন? আপনাদের কি পারসেপশন? দেখুন, পশ্চিমবাংলার মাটিতে ধর্ম দিয়ে রাজনীতি করে কোনোদিনই কোনো রাজনৈতিক দলই করতে পারেনি। আমি মলয়বাবুর যে কথাগুলো তিনি বললেন, যে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে আমাদের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যে মানে আমাদের দলের জেলা সভাপতি নিয়ে বা অন্যান্য পদাধিকারীকে নিয়ে, আমি সম্পূর্ণভাবে আমি তার বক্তব্যকে আমি খণ্ডন করতে চাই। এটা তো আমাদের বিজেপি নয়। মুর্শিদাবাদ জেলায় আমরা তো বিগত দিনে দেখেছি বিজেপির জেলা সভাপতিকে তা নিয়ে জেলা অফিস ঘেরাও হয়, সাখারপ সরকারের গাড়ি আটকানো হয়, মুর্শিদাবাদের সৌমেনকে হেনস্থা করা হয়। এটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। মলয়বাবুর মানে বক্তব্যকে আমি খণ্ডন করছি। সেই সঙ্গে হুমায়ুন কবির তিনি একের পর এক দলবিরোধী মন্তব্য করেছেন, তার জন্য দল ব্যবস্থা নিয়েছে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চাই। পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সর্বধর্ম মানুষকে নিয়ে রাজনীতি থেকে শুরু করে সরকার এবং সামাজিক যে দিকগুলো থাকে সেগুলো আমরা তুলে ধরতে চাই। পশ্চিমবাংলার মাটিতে কোনো সাম্প্রদায়িক রাজনীতি আমরা করতে দেব না। সে আমাদের দল থেকে আমাদের দলেরও যদি কোনো নেতা করার চেষ্টা করে, দল ব্যবস্থা নেবে। হুমায়ুন কবিরকে আমরা ব্যবস্থা নিয়েছি। আজকে পশ্চিমবাংলার মাটিতে শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতারা যেভাবে সাম্প্রদায়িকতার কথা বলছেন, আজকে বিজেপি দেখাক শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে। আজকে তিনি তো অনেক কথা বলেন, আজকে তিনি সাসপেন্ড করুক। আজকে আমাদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা ত্রিপুরায় কাজ করতে গিয়েছে, ওখানে বিজেপির এক নেতা বলছে তোর বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। আজকে তারপর আক্রমণ করা হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী তো উচিত ছিল, উনি পশ্চিমবাংলার আমি মলয়দা এই জায়গাতেই আসবো, যে তৃণমূল যেটা বলছে যে তারা এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে তারা পদক্ষেপ করেছে, বিজেপি কেন কোনো পদক্ষেপ করে না? আমরা প্রসেনজিৎ দা শুভেন্দু অধিকারী কথা বললেন, আমি আরেকটু পিছনে দিয়ে যদি যাই, অনুরাগ ঠাকুর তিনি দিল্লি দাঙ্গার আগে তার বক্তব্য ছিল যে গলি মারো ড্যাশ বলে, আর কি আমি সেটা উল্লেখ করলাম না, শব্দটা এখানে উল্লেখ করা যাবে না। তো কোথাও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না বিজেপিতে, এটা কেন? না, আর বিজেপি দলটাই তো একটা আমি মলয়দার কাছ থেকে শুনি। প্রসেনজিৎ দা প্লিজ মলয়দাকে বলতে দিন। মলয়দা বলুন। আপনি আমাকে বলুন যে উনি তো আমাদেরকে সাম্প্রদায়িক দল বলছে। আগে আপনি বলুন, বিজেপি মুর্শিদাবাদে বহরমপুরে বিজেপির কোন নেতা কোনো সাম্প্রদায়িক মন্তব্য করেছে যাতে করে এই দেশে এই জেলাতে গোলমাল লাগার মতো সিচুয়েশন তৈরি হয়েছে? এমন কোন নেতার নাম করুন, এমন কোন মন্তব্য উল্লেখ করুন যেটাতে বোঝা যায় যে আমরা উস্কানি দিচ্ছি। হুমায়ুন কবির ক্রমাগত বাবরি মসজিদ করে ওদের দলের মধ্যে এসব করে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, দল ওকে নিয়ে বিড়ম্বনা করে। তারপরে ওরা নিজেরা যে সমস্যায় পড়ছে সেটা আমাদেরকে বলে কি হবে? হুমায়ুন কবির আমাদের তো বলার বিষয় না। প্রাক্তন জেলা আরে সাকারব রাম মন্দির ঘোষণা করতে পারে, আপনি করুন না। হুমায়ুন কবির তো বাবরি মসজিদের কথা বলেছে। আপনারা কি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আরে সাকারব সরকার রাম মন্দিরের কথা বলে দলের ব্যবস্থা নেওয়ার কি আছে? রাম মন্দির করবে তো এখানে ব্যবস্থা নেওয়ার কি আছে? হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আরে রাম মন্দির হলো ব্যবস্থা নিতে হবে নাকি? সরকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। দল তো এখনো পর্যন্ত আপনি কি রাম মন্দিরের বিরুদ্ধে? আপনি কি রাম মন্দিরের বিরুদ্ধে আছেন? আপনি মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে? আপনি বলুন, আপনি কি বলতে চাইছেন? আপনি যে কথাটা বলছেন আপনার তো। আরে সাকারব কেন? আপনিও মন্দির বানান, আমার কি আছে? হুমায়ুন কবির মসজিদ বানান, আমার কিছু নেই তো। আপনি বলতে যাচ্ছেন কেন? আপনি আমি তো বলছি যে হুমায়ুন কবির মসজিদ বানাক, মন্দির বানাক, আমাদের কিচ্ছু এসে যায় না। সাকারব সরকার আপনি আরো কেউ মন্দির বানাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনি যেটা বলতে চাইছেন যে সাম্প্রদায়িকতা, এখানে আমরা কি করেছি? হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপি কি সম্পর্ক আছে? আগে বলতে পারতেন মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির হবে। এখন কেন হুমায়ুন কবিরের পাল্টা? আমরা তো হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আজকে যে আমি স্পষ্ট বলতে চাই যে সারা পশ্চিমবাংলায় একটা
বিজেপি নোংরা খেলায় নেমেছে 26-এর বিধানসভা প্রসেনজিৎ দা, মলয়দার সময়টা মলয়দাকে বলতে দিন। প্রসেনজিৎ দা, মলয়দার সময় মলয়দাকে বলতে দিন। আমি মলয়দা আপনাকে আরেকটু ধরিয়ে দেবো, এই হুমায়ুন কবির একমাত্র বোধহয় মানে বাম দল ছাড়া, সিপিএম সিপিআই ছাড়া সমস্ত রাজনৈতিক দলই তিনি ঘুরে এসেছেন, কংগ্রেস তৃণমূল, এমনকি তিনি বিজেপির টিকিটও প্রার্থী হয়েছিলেন 2019 সালে। ফলত তার সঙ্গে মানে তিনি একবার বিজেপি করেছেন, আমি জানি না যে তার সঙ্গে এখন বিজেপির কোনো সংস্রব আছে কিনা, হয়তো নেই, তবে অন্তত খালি চোখে তো দেখা যায় না। মলয়দা, আপনার উত্তর চাইবো, যেই প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, যে বিজেপি কেন এই ধরনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয় না, যেটা তৃণমূল অভিযোগ করছে যে তারা তো ব্যবস্থা নেয়, কিন্তু যেটা যারা নিজেদেরকে সর্ববৃহৎ রাজনৈতিক দল, করুন আপনি, এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো, এটা তো তাদের ব্যবস্থা নেই। আপনি আমাকে বলুন, তা আমাদের কাকে সাসপেন্ড করার কথা বলছেন? কে করেছে যাকে সাসপেন্ড করতে হবে বলুন আমাকে আগে। আমি যেমন বললাম অনুরাগ ঠাকুরের কথা বললাম বললাম যে আমাদের কোন লোক এরকম অনুরাগ করেছে, ঠাকুরের তাকে বিরুদ্ধে suspension কোনো ব্যবস্থা কেন হয়েছিল? করছে না, বলুন কার কথা বলুন, নাম তো। অনুরাগ ঠাকুর কি করেছে ব্যবস্থা নেবে বলুন। আমি তো একদম কথাটা কোট আনকোট বললাম, কিন্তু একটা শব্দ বলতে পারলাম না যেটা বলা যাবে না, শব্দটা যেটা অসাংবিধানিক শব্দ, আমি সেটা আপনাকে বলা যাবে না। বলছি ফিরাদ হাকিমের বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা তিনি যদি নিয়েছে? প্রকাশ্যে বলেন গলি মারো, যোগী হুমায়ুন আদিত্যনাথের কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা বিরুদ্ধে নিয়েছেন? যে ব্যবস্থা, শক্তিপুরের সভায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে, মলয় বাবু আপনি কি হুমায়ুন যোগী কবিরের আদিত্যনাথের বিরুদ্ধে সভায় ব্যবস্থা ছিলেন? নিয়েছে যেটা বলছেন, তো আপনি কি শক্তিপুরের আকবর- সভায় ছিলেন লোকসভা নির্বাচনের আগে? লোকসভা নির্বাচনের সময় শক্তিপুরে যোগী আদিত্যনাথ কি উক্তি করেছিলেন? হ্যাঁ, বলুন, আপনি বলুন। আপনি যদি সবাই থেকে থাকতেন আপনি বলুন না কি বলেছিল যোগী কি উক্তি আদিত্যনাথ বলেছে? মুর্শিদাবাদে এসে? তিনি একটি আপনি সম্প্রদায়ের বলুন। মানুষের বিরুদ্ধে তিনি কি বলেছিলেন? যে আপনি মাথা বলুন। থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তারপরে ব্যবস্থা নিয়েছে আপনার দল? হ্যাঁ, তাই কি আছে? আপনি বলুন না, যদি বদমাইশি সবাই করলে থেকে পা তো থাকেন, উপরের দিকে তাহলে যাবে। আপনি আমার বাংলাদেশে থেকে ভালো দেখেননি? জানেন আপনি। বাংলাদেশে যখন পা গুলো উপরে আপনি উঠে গেছিল, বাংলাদেশে আসছেন কেন? বাংলাদেশের ঘরটায় পা গুলো যখন বাংলাদেশে উপরে উঠে চলে গেছিল, গেলেন, মাথাগুলো আপনি নিচে সরাসরি ঝুলছিল। ভারত থেকে মলয়দা, আপনি তো বাংলাদেশে নেই দাদা, আপনি তো ভারতবর্ষে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, আর আপনি যদি মন্তব্য বলেন লাগাতার আপনার দল থেকে, মলয়দা লাগাতার আপনার দল থেকে মুসলিমদের তাড়াবো এদেশ থেকে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা লাগাতার বলে গিয়েছেন এই দেশ থেকে মুসলিমদের তাড়াবো, রোহিঙ্গাদের তাড়াবো, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয় না। মুসলিমরা কি এই দেশের নাগরিক নয়? কিন্তু এখন অবশ্য শ্রমিক ভট্টাচার্য এসে তিনি বলছেন যে, শুভেন্দু অধিকারী বলেছেন দাদা, শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে মুসলিমদের তাড়াবো, রোহিঙ্গাদের তাড়াবো। বিকাশ হবে না যারা ভোট দেয় না, আপনি আমাকে যাদের আমাদের ভোট, যারা আমাদের ভোট দেয় না, বিজেপির কোন নেতা বলেছে? আমি তো বলছি, নাম উল্লেখ করে বলছি তো, শুভেন্দু অধিকারী রিপিটেডলি বলে গেছেন। এখন অবশ্য তিনি এখন অবশ্য হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন না, আর এখন অবশ্য শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে আপনারা বলছেন আপনারা সর্বস্তরে সব অংশের ভোট চান। এখন ভার্সন কিছুটা চেঞ্জ হয়েছে। আমি আপনাকে যেটা বলছি শুনুন, আপনি আমার কাছে যদি শুনতে চান, তাহলে আমাকে বলতে দিন। আপনি আর আপনি বলছেন যদি আমারটাও যদি আপনি বলেন তাহলে আপনি বলুন। আপনাকে তো বলতে দিচ্ছি, আপনি আমার কথা শুনুন। আপনি তো আমরা মুসলমানদের সময় বিরুদ্ধে পাচ্ছেন বলতে শুনুন, আমরা মুসলমানদের বিরুদ্ধে কখনো বলিনি, আজও বলি না। আমরা যেটা বলতে চাই, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এই দেশে এসেছে তাদেরকে এই দেশে ভোটার লিস্টে রাখার জন্য তৃণমূল কংগ্রেস যে চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে। কারণ ভারতবর্ষে বলাই হয়েছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা এই দেশে এলে তারা শরণার্থী আশ্রয় প্রার্থীর মর্যাদা পাবে এবং তাদের নাগরিকত্বের জন্য ভারত সরকার পার্লামেন্ট আইন তৈরি করেছে। সেখানেও তো সেটা হিন্দু মুসলিম এই ব্যাপারটি রয়েছে, এখানে আসবে এবং যে থাকবে। মুসলিম হলে হবে না, হিন্দুরাই হতে হবে। তার কারণও তো আছে। হ্যাঁ, তো সেটাই তো সিএএ তো সেইভাবেই পাস তার করা কারণও হয়েছে, তো আছে। সেখানেও তো প্রশ্ন তো তার উঠেছে, কারণও তো আছে। তখন তো সেখানেও প্রশ্ন উঠেছে। অনুপ্রবেশকারী তো অনুপ্রবেশই হয় দাদা, অনুপ্রবেশকারী তো অনুপ্রবেশকারী হয় না। বেড়া টপকে যদি এপারে আসে সে হিন্দু না মুসলিম আপনি জানছেন কি করে? মুসলিম এসে সে যদি ধর্ম, আপনি সঞ্চালক দুজনে মিলে বলছেন আমাকে, আপনি একজন বলুন। আমি সঞ্চালক বলছি, আপনি বলুন। না ডিবেট, আপনি ডিবেটে বসছেন, যেকোনো একজন বলুন। দাদা এটা 1:1 ইন্টারভিউ হচ্ছে না, আপনি ডিবেট শোতে বসছেন, এগুলো হবে, এগুলো হয় ডিবেট শোতে। হ্যাঁ বলুন। কেন শান্তনু ঠাকুর কি ভারতবর্ষের বলুন, নাগরিক একজন নয়? করে বলুন। প্রসেনজিৎ দা প্লিজ। আপনি শান্তনু ঠাকুর প্রসেনজিৎ দা প্লিজ। শান্তনু ঠাকুর যে মতুয়াদের ভোটে জিতে এসেছে, তাহলে তারা যদি নাগরিকই আমাদের দেশের নয় তাহলে সেই ভোট তো অবৈধ। শান্তনু ঠাকুর পদত্যাগ করুক। প্রসেনজিৎ দা প্লিজ।
আমি মলয়দা আপনাকে বলছি যে অনুপ্রবেশকারী তো অনুপ্রবেশই হয়, সে ব্যারাকটোপকে যে এপারে আসবে সেই তো অনুপ্রবেশকারী, তাই না? আপনি কাউকে অনুপ্রবেশকারী তকমা দেবেন, কাউকে শরণার্থী তকমা দেবেন, সেটা হয় নাকি ওইভাবে? অর্থাৎ কোথাও গিয়ে আপনি এই প্রশ্ন করার পর আমার কথা শুনতে হবে কিন্তু। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে অনুপ্রবেশকারী হয়, তারা শরণার্থী কি করে হয়? আপনার জানা উচিত যে ভারত সরকার তার পার্লামেন্টে আইন পাশ করেছে, বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, নট অনলি হিন্দু, ওই দেশে যারা সংখ্যালঘু তারা ওইখানে ধর্মীয় কারণে যদি নির্যাতনের শিকার হয়, ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, জীবন রুজি রোজগার রক্ষার জন্য তারা ওইখানে থেকে যদি বিতাড়িত হয়, এই দেশে যদি আশ্রয় প্রার্থী হয়, তখন এই দেশের সরকার তাকে আশ্রয় দান করবে, তারা শরণার্থী হিসেবে এখানে তারা জায়গা পাবে। এবং তারা যদি এই দেশের সিটিজেনশিপ নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট চায়, অ্যাক্টে তাই সেটা ছিল, তাদেরকে আপনি দেয়া সেটাই হবে। বলছেন, এটা আমার জানা উচিত, এইটা আমি জানি। আপনি শুনুন আমার কথা, আপনি আমি প্রশ্ন জানি। করার পর আপনি আমার কথা শুনুন। আমি শুনলাম তো আপনার প্রশ্ন কথা। করেছেন, আপনি আমার কথা শুনুন। আমি আপনার কথা শুনলাম আপনি তো। শুনে নিন। আপনাকে শুনে প্রশ্নটা আমার নিতে conclude হবে। please conclude me. মলয়দা। Please conclude me. আপনি আমাকে মলয়দা। শেষ করতে দিন। আপনি কোশ্চেনটা করেছেন, ধৈর্যটা রাখুন শোনার জন্য। না আমি শুনছি আপনি তো। কোশ্চেনটা করার পর মলয়দা উত্তরটা শুনুন শোনার না, ধৈর্য রাখুন। আপনি এটা যেটা বললেন ভারত- এটা আমরা জানি। শুনুন। আমার শেষ বক্তব্য হয়নি। সেখানেই যে আমার আপনি শেষ হয়নি, শুনুন। কোন ব্যক্তি এটা বিরাট মুশকিল, সে আপনি দেশে সঞ্চালক। সে দেশে যে সে অত্যাচারিত হয়েছে সে প্রমাণ করবে কি করে? সেটার উত্তরই দিচ্ছি। আপনি যেটা শুনতে চাইছেন, আপনি আমাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছেন, অন্য প্রসঙ্গে নিয়ে যেতে চাইছেন, আপনি সেটা শুনে নিন। এটা বিজেপির কোনো মন্তব্য নয়, আমি বিজেপির জেলা সভাপতি এটা বলছি না। ভারত সরকার যেটা আইন পাশ করেছে আমি সেটাই বলছি। এবার আপনি জানতে চাইছেন কেন মুসলমানরা ওয়েলকাম নয়, কেন হিন্দুরা কেন ওয়েলকাম, বা পার্সি জৈনরা কেন ওয়েলকাম, সেটা আমি আপনাকে বলছি। 1947 সালে দেশ যেদিন ভাগ হয় তার আগে পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবটাই একটাই দেশ ছিল। এইগুলো আপনার কি মনে হয় যে এই ইতিহাসটা আমরা জানি না? আর এই দেশের হিন্দু মুসলমান না না ইতিহাস তো শুনে নিন আপনি আমার মলয়দা, কথা। আপনার কি মনে হয় এই ইতিহাসগুলো আমরা না জেনে বসছি? এটা আপনাদের শোনা মলয়দা, উচিত, এটা- ডোন্ট টিচ মি। না না আপনার চ্যানেলের মধ্যে এগুলো এখন শেখানোর প্রয়োজন নেই মলয়দা। এখানে ওয়েলকাম মুসলমানরা নয়, এইগুলো শেখানোর বিষয় নয়। অনেকেরই প্রশ্ন আমার থাকবে। বক্তব্য যে অনেকেরই তো প্রশ্ন- আপনারা এখন স্ট্যান্ড পয়েন্ট বদল করেছেন এবং যখন হুমায়ুন কবিররা এই ধরনের মন্তব্য করছেন, তৃণমূল ব্যবস্থা নিচ্ছে, আপনারা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনারা কেন ব্যবস্থা নেন না? এটা আমার প্রশ্ন ছিল, সেই তার দিক থেকে অন্যদিকে ঘুরে গেল। আপনি আমাকে আবার অন্য প্রশ্নে নিয়ে গেলেন, ওটা আপনি আমাকে শেষ করতে দিলেন না না। না, আপনি তো বুঝতে বললেন পারলেন না যে প্রশ্নটা অনুরাগ শেষ ঠাকুরের করতে বিরুদ্ধে চাইছি। কোনো ব্যবস্থা আপনারা উত্তরটা নিয়েছেন কিনা, আপনি আমাকে শেষ- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো বলছি ব্যবস্থা তো আমি, নিয়েছেন কিনা? আপনি আমাকে অন্য আপনার প্রসঙ্গে দলের নিয়ে গেলেন আবার। শীর্ষ ওইটা শুনে নেতৃত্ব নিন। তিনি ওটা বলেন শুনতে ভালো লুঙ্গি লাগছে, পড়লেই শুনে নিন। বোঝা যায় কে কোন ওটা শুনে নিন বাকিটা। কারা। না, আপনি কেউ কি ভাবছেন, বলছেন বাকিটা আপনার শেষ দলের করলে নেতারা অসুবিধা হবে ছিঁড়ে আপনার? খেলেই বোঝা যায় যে এরা আপনি বাংলাদেশ বাকিটা থেকে শেষ করতে এসেছে। দিচ্ছেন না কেন? এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, ওটা আপনারা কোনো TMC লোক ব্যবস্থা করে, নেন ঠিক আছে, আপনি সঞ্চালক কিনা, আপনি আমার কথাটা শুনুন। না আপনি তো আপনি আমাকে যে শুনবেন কিনা? ইতিহাস বলতে শুনুন। চাইছেন, আমি ইতিহাস শুনতে চাইছি না এখন। কিছু ইতিহাস আমরাও জেনেই বসি। জানি না, আমরা তো ইতিহাসের ছাত্র, ও আপনি ইতিহাস জানা আছে আমাদের। আপনি প্রশ্নটা যেটা দেশভাগের রাখছেন সেটা ইতিহাস শোনা না, ভালো আপনি হবে প্রশ্ন না। টু দা পয়েন্ট করুন। এটা শুনলে তো বাকিদের জন্য ভালো হবে না। না না, এখানে বাকিদের জন্য টু দি পয়েন্টই বলছি। শুনুন না, এটা এটা কোনো সেটা ক্লাসের হচ্ছে- ইতিহাস পড়ানোর হ্যাঁ, বাকি আমি ক্লাস সেটাই হচ্ছে না বলছি, এটা। সেটাই বলছি। ইতিহাস পড়ানোর ক্লাস হচ্ছে না, আমি এটা ডিবেট সেটাই শো দাদা। বলছি। দুটো দেশ যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গিয়েছে তখন ওই দেশের হিন্দুরা ওই দেশে নির্যাতিত হচ্ছে, এখনো হচ্ছে। ওখানে 30% হিন্দু ছিল, এখন মাত্র 3-4% হিন্দু থাকে ওখানে। তারা নির্যাতিত হতে হতে তাদের ভারত ছাড়া দ্বিতীয় জায়গা নেই। বাংলাদেশে কোনো মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে কি? ওইখানে তারা ধর্মীয় আচরণ করতে পারছে না, ওইখানে তারা ইজ্জত রক্ষা নির্যাতনের করতে শিকার পারছে হচ্ছে না। না। বাংলাদেশে মুসলিমরাও নির্যাতনের শিকার হচ্ছে না, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ হলো কেন? আপনি শেখ হাসিনা কি হিন্দু? শেখ হাসিনা কি হিন্দু? আমি বাংলাদেশ নিয়ে ভাববো না আমার দেশ নিয়ে ভাববো? দাদা, নিয়ে চলে যাচ্ছেন। আমি বাংলাদেশ নিয়ে ভাববো না আমার দেশ নিয়ে ভাববো? আমাদের দেশ কি আনন্দ আশ্রম নাকি যে যখন আসবে চলে আসবে? নিয়ে ভাববো। হ্যাঁ, তাহলে তাই অনুপ্রবেশকারী তো অনুপ্রবেশকারী সেটা হয়। বলছি, তাহলে এখানে এসআইআর ধর্মের স্ট্যাম্প কেন লাগাবো? এখানে ধর্মের স্ট্যাম্প কেন লাগাবো দাদা? অনুপ্রবেশকারী তো অনুপ্রবেশ। হিন্দু 10 জন এলেও, হিন্দু 100 জন এলেও, 1000 জন এলেও তো হিন্দুদের দেশের জনসংখ্যাটা বাড়ছে দাদা। 1000 জন 1 লক্ষ এলেও দেশের জনসংখ্যা বাড়ছে, দেশের মানুষের রুটির সমস্যা পড়বে। আমরা সরকার তৈরি করেছে আমাদের ভোটে, মানুষের ভোটে। আপনি আগে আমাদের দেশের মানুষের কথা প্রসেনজিৎ ভাবুন। দা, প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। আসবে, হিন্দুরা আসবে এরকম বলছেন তো?
না না, অনুপ্রবেশকারী আপনি যদি না 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 মলয়দা আপনি বুঝতে পারছেন না, আমি বলছি অনুপ্রবেশকারী যদি আটকাতে হয় তার ধর্ম কেন দেখব, শরণার্থী যদি কাউকে ভাবতে হয় তার ধর্ম কেন দেখবো? আমি আপনাকে বলছি, অনুপ্রবেশকারী আমি অনুপ্রবেশকারীকে আটকাবো? আমি আপনাকে বলছি আমি ভারতের পার্লামেন্টে তার আইন পাস হ্যাঁ করেছে। আইন পাস হয়েছে, তো সেই আইন নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। তো এই আইনটা আমরা জানি, আপনি যেটা বলছেন সেটা পাস হয়ে গেছে, সেটা পাস হয়ে গেছে, বহু মামলা হয়েছে, আপনি জানেন তো এটা? হ্যাঁ জানি তো, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সবই হয়েছে, ফলে তো এই আইন নিয়ে এখন চর্চা করে তো লাভ নেই। সুপ্রিম কোর্টে সেটা মামলা খারিজ করে দিয়েছে, সেই কারণেই আবার বলছি বলছেন তো মামলা দাদা, আপনি তাহলে কি করবেন? সুপ্রিম কোর্টকে মানছেন হ্যাঁ না? তো আমি তো কোথায় মানছি না? সুপ্রিম কোর্টকে আপনারা মানেন না, আমি তো মানছি, আমি তো সুপ্রিম কোর্টকে কোর্ট অনার যেটা দিয়েই ভার্ডিক্ট বলছি। দিয়ে দিয়েছে তার উপরে কথা হয় কি? সুপ্রিম কোর্টকে আপনারা মানেন না সুপ্রিম দাদা, কোর্ট সুপ্রিম ভার্ডিক্ট কোর্ট দেওয়ার পর কথা আজ হয় থেকে কি আপনার কতদিন এটা? আগে, আজ থেকে কতদিন আগে আমাদের রাজ্যে আপনি 100 মানেন দিনের তো? কাজের টাকা দিতে আপনি বলেছিল, মানুন কমসে কম, আপনি কেন্দ্রীয় মানুন। সরকার দিচ্ছে কি টাকাটা? সুপ্রিম কোর্টকে আপনি কি 100 মানছেন দিনের কাজে আপনারা? চলে গেলেন এবার। না না আমি কোনো অস্বীকার করিনি, এটা আমি যখন তো হলো না, সুপ্রিম এবার কোর্টকে 100 মেনেই দিনের কাজে বলছি, চলে গেলেন। সুপ্রিম কোর্টকে মেনেই বলছি, কোনোটা অস্বীকার করিনি। আমি হুমায়ুন যেটা কবির বলছি নিয়ে শুরু করলেন, 100 দিনের কাজে চলে গেলেন এবার। সবকিছু না না, আপনি সুপ্রিম কোর্টের কথা আপনি বললেন 100 না, দিনের কাজে আসুন, যে এটা সুপ্রিম clear কোর্টকে করতে নাকি, হবে, 100 দিনের কাজে আসুন। সুপ্রিম কোর্টকে নাকি মানা হচ্ছে না, আমি সেটাই বললাম যে আপনারাও মানছেন না। দাদা ডিবেট, এটা ডিবেট শোতে অনেকগুলো প্রসঙ্গ আসবে, আর সেটাকে নিয়ে এসে 100 আবার দিনের কাজ নিয়ে বলছি, আপনি প্রসঙ্গ শুনুন। 100 দিনের কাজ নিয়ে, 100 দিনের কাজ নিয়ে তৃণমূল সরকার চুরি করেছে কি করেনি বলুন আপনি? প্রমাণ করতে পারেননি তো। তৃণমূল তৃণমূল চুরি সরকার হয়েছে কি চুরি হয়নি? করেছে 100 দিনের আপনারা কাজ প্রমাণ নিয়ে করতে শুরু করুন পারেননি। সুপ্রিম প্রমাণ করতে কোর্টে, পারেনি। সুপ্রিম কোর্টে আপনারা ধাক্কা খেয়েছেন, সুপ্রিম কোর্ট টাকা দিতে বলছে, গরিব গুরব মানুষের টাকা আপনারা দেন না। যাই হোক, আমি প্রসেনজিৎ দার কাছে আসবো, এটা দিয়ে আমরা আরেকদিন নয় আলোচনা করব। প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো, যে ভোটের আগে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা, হুমায়ুন কবির বলছেন যে তিনি আর একটা দল করবেন, এটা কি আপনাদের কাছে কোনো ধাক্কা হতে পারে? বিশেষ করে মুর্শিদাবাদের হুমায়ুন মতন কবির জেলাতে। রাজনৈতিক তিনি দল বলছেন তৈরি করবে, 135টা ধাক্কা কিসের? 135টা আসনে তারা লড়াই করবে। ঋষিকেশ দা, আমি বলছি আপনাকে, 1986 সালে প্রণব মুখার্জি রাজনৈতিক দল তৈরি করেছিলেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস। সৌমেন মিত্র তিনি প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস তৈরি করেছিলেন। সিপিআইএম থেকে বেরিয়ে গিয়ে সমীর পুতুদণ্ড এবং সেই সঙ্গে আরেকজন বর্ধমানের সিপিআইএমের নেতা ছিলেন, তিনিও গিয়ে কিন্তু বাংলার মাটিতে দল তৈরি করে তারা কিছুই করতে পারেনি। আজকে হুমায়ুন কবির 135টা আসনের কথা বলছে। আমরা সরাসরি, আমরা এখন তো বলতে চাইছি যে হুমায়ুন কবির সরাসরি ভারতীয় জনতা পার্টির সঙ্গে, তাদের সঙ্গে পরামর্শ করে তিনি এগোচ্ছেন। আচ্ছা, আজকে আমরা বিহারের রাজনীতিতে কি দেখলাম? সীমান্তবর্তী অঞ্চলে একদম কম সময়, এটা মলাদার কাছ থেকে উত্তর নিতে হচ্ছে। হুমায়ুন কবির কি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে? অবশ্যই বিজেপির প্রসেনজিৎ দাস সময় নেই। যিনি আছেন উনি যেটা বলছেন, ওই টিএমসির যিনি আছেন উনি যেটা বলছেন যে হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ রাখছে, আর আমি বলছি উনি 26 সালের পরে উনিও যোগাযোগ রাখবেন। 26 সালে আমরা যাব না, মলয় বাবু আজকে আর সময় নেই, বলি আমরা আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ দা, মলয়দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই, নারদ আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।